নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি প্রিয়াঙ্কা স্বপ্নের উড়ানের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মনটা একটু ভরাক্রান্ত, জানেন। মনটা আমার একা না, সবারই একটু খারাপ। কারণ আজ আপনারা তো জানেনই, আমি গাঙ্গুলিহাট বেড়াতে গিয়েছিলাম উত্তরাখণ্ড গৌরবের আদি বাড়িতে। তো সেখানে পুজো ছিল। তো সেখান থেকে আজকে আমরা এখান থেকে সোজা রওনা দেব দিল্লির উদ্দেশ্যে। তো এখানে বাড়ির লোকজন এখনও ওনারা থাকবেন, কারণ ওদের পুজো এখনও শেষ হয়নি। তো ওদের ছেড়ে, বাড়ির সবাইকে ছেড়ে আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো সোজা তো বাড়ি যেতে পারবো না, এখান থেকে যাব দিল্লি। তো যেরকম আপনাদের কাছে আমি কমিটমেন্ট করেছিলাম, আমাদের ক্রিকেটারের বাড়ি দেখাবো, ঋষভ পান্তের বাড়ি। ওই যে ইটের বাড়িটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ঋষভ পান্তের আদি বাড়ি। তো আমাদের গাঙ্গুলিহাটের বাড়ি থেকে ওদের বাড়িটা দেখা যায়, ওই যে ইটের বাড়িটা। এই বাড়িটা দেখে কিন্তু আমার দারুণ লেগেছে, ঋষভ পান্তের বাড়ি। পাতাল ভুবনেশ্বর মন্দিরের দিকে যেতে গিয়ে রাস্তার ধারে এই ভিউটা যখন চোখে পড়লো, গাড়িটাকে না ওখানেই থামিয়ে দিয়েছি। আর আমার হাজবেন্ড, আমার দেওরা বলছিল যে দিল্লি পৌঁছাতে কিন্তু দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি চলো। আমি বললাম যে একটুখানি দাঁড়িয়ে যাও, এত সুন্দর ভিউ মুম্বাই গিয়ে কিন্তু আর চোখে পড়বে না, কারণ আবার কবে আসবো তার ঠিক নেই। এত দূরের জার্নি, বিশাল, মানে আসতে ভীষণ কষ্ট হয়েছে, কিন্তু তার সেটা আমি একেবারে উসুল করে যাব। এই ভিউটাকে মনের মণিকোঠায় একদম তুলে ধরে রাখবো। এই পাহাড়টার সাথে তো আগে আপনারা পরিচিত হয়েছেনই, নামটা হচ্ছে পঞ্চচল্লী। নামটাও কিন্তু আগের আমার ব্লগে আমি আপনাদেরকে জানিয়েছিলাম। যাই হোক, এই ভিউটার সাথে কিছু ফ্যামিলি মেম্বার্সদের সাথে ফটো সেশন করবো না, সেটাও কি হয় বলুন। তো সেই অনুযায়ী আমার কিছু শ্বশুরবাড়ির ফ্যামিলি মেম্বার্স আছে, আমার ননদ, দুই দেওর, তাদের সাথে আমার হাজব্যান্ডকে, আমার ছেলেকে নিয়ে বললাম একটু ফটো সেশন করে নাও, কারণ আবার এদের সাথে কবে দেখা হবে কে জানে। কারণ সবাই কর্মসূত্রে ইন্ডিয়ার এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। কেউ থাকে হায়দ্রাবাদ, কেউ থাকে ব্যাঙ্গালোর, কেউ থাকে আসাম, কেউ থাকে দিল্লি। তো এই একটাই সময় থাকে যখন ফ্যামিলিতে যখন কোনো অকেশন হয়, তখনই সব আত্মীয়রা একত্রিত হই। এছাড়া অনেক সময় জানেন তো, এই কাজের চাপে আমরা অনেক সময় অনেক ফ্যামিলি মেম্বারই এক জায়গায় হতে পারে না। তো যখন এখন আমরা একসাথে হয়েছি, সেই সুযোগটা ছাড়বো কেন বলুন। আর ভিউটা দেখছেন, মন ভরে যাচ্ছে, কারণ আমাদের মেট্রো সিটিতে এত সুন্দর স্নিগ্ধতা, এত পজিটিভ ভাইবস খুব পাওয়া যে যায় সেটা কিন্তু না। ফাইনালি চলে এলাম পাতাল ভুবনেশ্বর মন্দিরের কাছে। এখানে এসে একটা নোটিশ দেখে মনটা একটু খারাপ হয়ে গেল, জানেন। নোটিশে লেখা আছে না ক্যামেরা না মোবাইল ফোন ভেতরে অ্যালাউ আছে। জানি না কেন হঠাৎ করে এরা নোটিশ টাঙিয়েছে। তো যেরকম এরা নোটিশ টাঙিয়েছে, তো সেই অনুযায়ী আমরা আমাদের মোবাইল ফোন, ক্যামেরা সবই এখানে জমা করতে হলো। আর এনারা এখানে গেটের ভেতরে দাঁড়িয়ে আছে, একটা গ্রুপ উঠছে, তাদের ওঠা কমপ্লিট হবে, তারপরে আমরা নামতে পারবো। তো যেহেতু মোবাইল ফোন, ক্যামেরা কিছুই অ্যালাউ নেই, তো ভেতরের কোনো ভিউ আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। কিন্তু শেয়ার করতে পারলাম না তো কী হয়েছে বলুন, আমি কি আপনাদেরকে জানাতে পারবো না? নিশ্চয়ই জানাতে পারবো। ভেতরে এক গুহা আছে, ওই একদম ওপর থেকে নিচ অবধি এমন সরু একটা গুহা আছে, সেই গুহার ভেতর দিয়ে একজন একজন করে নিচে নামতে পারবে। এরকম না পাশাপাশি দুজন নামারও কোনো জায়গা নেই। একটা জায়গায় এতটা সংকীর্ণ জায়গা যে কি বলবো জানেন, পুরো আটকে যাচ্ছি। সেখানে কায়দা করে সাইড করে নামতে হচ্ছে, আর নিচে নামতে গেলে আপনাকে খালি পায়ে নামতে হচ্ছে, কারণ আপনি জুতো পরে নিচে নামতে পারবেন না, এতটাই স্লিপারি। আর ভেতরে যত পাতাল ভুবনেশ্বরের ভেতরে যা কিছু তৈরি হয়ে রয়েছে, টোটালটাই ন্যাচারালি তৈরি হয়েছে, কেউ কৃত্রিমভাবে ওটাকে তৈরি করেনি।
মানে পাথর কেটে তৈরি করা যেটাকে বলে না, সেটা কিন্তু না, অটোমেটিক্যালি নেচারের দ্বারা ওটা তৈরি হয়ে গেছে। চলুন, কথা বলতে বলতে রাস্তায় বেরিয়ে গেছিলাম পাতাল ভুবনেশ্বর মন্দির দর্শন করার পরে। আমরা এখন অনেকটা রাস্তা চলে এসেছি, নৈনিতাল ক্রস করে গেছি। রাস্তায় আস্তে আস্তে আমাদের প্রচুর শরীর খারাপ হয়েছে, প্রচুর এত ঘুরপথ জার্নি যে আমাদের যা শরীর খারাপ হয়েছে, ওই করতে করতে শরীর খুবই ক্লান্ত ছিল যে রাস্তায় কিছু ভিডিও তুলবো সেটাও পসিবল না। তো আমরা নৈনিতাল নেবে, মানে আমার শ্বশুরবাড়ি হালদোয়ানিতে নেবে, ওখান থেকে ওই গাড়িটাকে ওখানে ছেড়ে দিতে হলো। আবার একটা গাড়ি নিয়েছি, নিয়ে এখন একটু সমতলে এসছি, মানে এখন অলমোস্ট দিল্লি মানে যাচ্ছি, রাস্তায় আছি, এখনও দিল্লি পৌঁছাইনি। তো ওই রাস্তা দিয়ে যাচ্ছি। একটু শরীরটা এখন সুস্থ হয়েছে, তাই জন্য আবার একটা ভিউ আপনাদের সাথে আমি এখন তুলে ধরলাম। কারণ রাস্তায় যেতে গিয়ে আমি ড্রাইভার দাদাকে বললাম যে এমন একটা জায়গায় আমাদেরকে নামাও যার ওয়াশরুমটা ভীষণ সুন্দর। আর এই ভিউটা, এই জায়গাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এই কারণে, দিল্লি থেকে উত্তরাখণ্ড যাওয়ার পথে এই রাজবাড়ি একটা বিশাল বড় রেস্টুরেন্ট করেছে। তো এইখানে ওয়াশরুমটা না অসাধারণ। আর এখানে আপনি এই ভেতরের রেস্টুরেন্টেও খেতে পারেন। রাজাজি হোটেলের এই যে আমরা ভেতরের রেস্টুরেন্টেও আপনারা কিছু স্ন্যাক্স খাবার দাবার খেতে পারেন। আর বাইরের দিকে অনেক ছোট ছোট খাবারের দোকান আছে। আর সব থেকে বেশি যেটা আমাদের দরকার হয় সেটা তো আপনারা জানেন যারা ট্রাভেল করেন, যে ওয়াশরুম। আমার একটু ওয়াশরুম নিয়ে প্যানিক আছে, প্রবলেম আছে। তো এই ড্রাইভার দাদাকে অশেষ ধন্যবাদ। এত সুন্দর ওয়াশরুম যে আমি যে কী বলবো, সেই শপিং মলের ওয়াশরুমও এর কাছে ফেল, এত পরিষ্কার পরিচ্ছন্ন। তো যাই হোক, আমরা এখানে নেমেছি, এনে ওয়াশরুমটা ইউজ করেছি। আর একটু খিদে পাচ্ছিল বলে আমরা এই রাজাজি হোটেলের ভেতরে রেস্টুরেন্টটাতে গেছিলাম। আর আমার ছেলের ডিমান্ড ছিল বার্গার খাবে, সে তো খেতে পারলো না, বার্গারটা ফেলেই দিল ও এত দাম দিয়ে কেনার পরেও। তো যাই হোক, আমরা কিছু ফ্যামিলি মেম্বার্সরা সবাই মিলে দিল্লি মানে নয়ডা যাব, কারণ আমার ভাই থাকে নয়ডাতে। তো ভাইয়ের কাছে আজকে রাতটা থাকবো, কালকে আমাদের ফ্লাইট। তো যখন গিয়ে পৌঁছাবো, আমার ভাইও ওয়েট করছে আমাদের জন্য যে আমরা কখন পৌঁছাবো। এখন বাজে রাত 10টা, এখনও আমরা দিল্লি পৌঁছাতে পারিনি। তো যাই হোক, চলুন একটু কিছু স্ন্যাক্স খেয়ে তারপরে আমরা এখান থেকে আবার গাড়ি ছুটিয়ে যাব দিল্লির পথে। চলো। ফাইনালি আমরা মেট্রো সিটিতে ইন হয়ে গেছি, মানে নয়ডাতে আজকে রাতটা এখানে থাকবো, থেকে কালকে আবার বেরিয়ে যাব মুম্বাইয়ের উদ্দেশ্যে। এই যে ভিউটা দেখতে পাচ্ছেন, এটা আমার ভাই যেখানে থাকে সেই অ্যাপার্টমেন্টের ওদিককার ভিউ। আমার ভাই মানে আমার ছোটো মামার ছেলে, তার বাড়ি সে কাজের সূত্রে নয়ডাতে এসে থাকে, তার বউ আসে, দুজনে মিলে। তো আমরা আগের দিন রাত্রিবেলা ওর কাছে পৌঁছেছি। আর আজকে রাত্রিবেলা আমরা বেরিয়ে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। ভাইয়ের ওখানে এত বিধ্বস্ত হয়ে রাতে পৌঁছেছি যে কিছু ভিডিও করব, ওখানকার বাড়িঘর তো দেখাবো, সেটাও পসিবল হয়নি। জানেন, খুব ক্লান্ত ছিলাম, কারণ জার্নিটা আমাদের বিশাল হয়েছে। মানে ধরে নিন 18 ঘন্টা জার্নি করার পরে গিয়ে নয়ডা পৌঁছেছিলাম, তারপরে শরীরে কিছু ছিল না। তো চলুন, এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের আজকে রাত্রিবেলা বেরিয়েছি, ভোর 6টার ফ্লাইট আছে। এই এত বড় জার্নি করতে করতে না, এই পুরো ট্রিপটা না শুধু জার্নির ওপর দিয়ে গেল। মানে 18 ঘন্টা, 19 ঘন্টা, 20 ঘন্টা করে জার্নি করছি। শুধু একটা যে টানা করছি সেটা না, ব্রেক জার্নি করতে করতে শরীরটা যেন আরও ক্লাহিল হয়ে যাচ্ছে। মানে সত্যি কথা বলতে কি, ঘুরতে যাওয়া মানে একটা রিল্যাক্সেশনের ব্যাপার,
কিন্তু আমার এই ঘুরতে যাওয়া মানে বিশাল বড় হেডেক মনে হচ্ছে এখন আমার কাছে। আমার যেন জার্নিটা শেষই হচ্ছে না। এরপরে আছে ফ্লাইট থেকে নেবে আবার 1 ঘন্টার জার্নি আমার বাড়ি, তারপরে গিয়ে একটু রিল্যাক্স করতে পারবো, তার আগে একদমই নয়। কী আর করবো বলুন, এই জার্নির চক্করে জানেন ভাইয়ের বউয়ের সাথে ঠিকমতো কথা বলা হয়নি, গল্প করতে পারিনি, এনজয় করতে পারিনি, ভালো করে ভিডিও তুলতে পারিনি, কিছুই হয়নি জানেন। কী যে বলবো আর, আমার দুঃখের কথা। তো চলুন, আমারও মনে হচ্ছে আমরা এয়ারপোর্টের কাছে পৌঁছে গেছি, দিল্লি এয়ারপোর্টের কাছে। এই দিল্লিতে রাস্তায় যাওয়াকালীন এই ছোট ছোট সাবওয়েগুলো কিন্তু অনেক দেখতে পাওয়া যায়, অনেক সময় অনেক বড় বড় সাবওয়ের সাথেও আমরা দেখতে পাই। আর চারদিকে লাইটিংটা এত সুন্দর করে রেখেছে পতাকার মতন, পুরো রাজধানী বলে কথা। রাস্তাঘাটও দারুণ পরিষ্কার। এয়ারপোর্ট পৌঁছে গেছি, আমার ছেলেটার চোখে দেখুন একটুও ঘুম নেই। এই পুরো জার্নিটাতে ওর শুধু চকলেট আর দুধের ওপরেই বেঁচেছিল, ভাত রুটি কিচ্ছু খায়নি। এবার বম্বে গিয়ে আমার মা ধরে বেঁধে ওকে খাওয়াবে। আমি বুঝতে পারছি না যে ও কেন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। কোথায় যাচ্ছ শুধু তুমি? চকলেট আর দুধ, বলো মুম্বাই। এটাই ছিল ওর পুরো জার্নিতে খাওয়া, ঘর যা রে। আর কিচ্ছু খাওয়া দাওয়ার ওর নেই। কোথায় যাচ্ছ? এয়ারপোর্টে বাড়ি? জানেন তো মায়ের একটা কাছে? ঘটনা ঘটে গেছে। আমার শাশুড়ি ভালোবেসে কিছু নারকোল আমাকে পাঠিয়েছিল ব্যাগের মধ্যে। আমি প্রথমে না বলেছিলাম, তো উনি দুঃখ পেয়ে গেছেন যে আমি নেবো না কেন। তারপরে ব্যাগের লাগেজের ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম। তারপরে যখন লাগেজটা চলে গেল, তারপরে গৌরবকে আবার কল করে ডেকেছে যে আপনার লাগেজের ভেতরে কিছু এমন আছে। তারপরে ওই লাগেজটা খুলে নারকেল দুটোকে ফেলে দিয়েছে। যখন জিজ্ঞাসা করলাম জানেন নারকেল দুটো কেন ফেলে দিলেন, বললো ওটা জ্বালানি, খুব তাড়াতাড়ি মানে দাহ্য পদার্থ, ওটা খুব তাড়াতাড়ি জ্বলে যায়। ক্লান্তি যেন আমাদের পেছন ছাড়ছে না। ফ্লাইটে উঠেই আমরা 3জনে টানা ঘুম দিলাম। 3 ঘন্টা ঘুমের পরে যখন বম্বে এসে পৌঁছালাম, কথায় আছে না, রাখে হরি মারে গিয়ে। ফ্লাইট থেকে নেবে যখন হাঁটছি, পেছন থেকে দেখি পিপ পিপ করে আওয়াজ দিচ্ছে। দেখি যে এয়ারপোর্টের ভেতরে যে গাড়িগুলো চলে, সেই গাড়িগুলো বলছে চলে আসুন, আপনাদেরকে আগে অবধি ছেড়ে দেবো। কি মজা! আর হাঁটতে হলো না। এই পুরো জায়গাটা এতটা জার্নি যে বেশ অনেকটাই লাগলো কিন্তু গাড়ি করে। তার মানে ভাবুন কতটা হাঁটতে হতো, শরীরটা আর চলছে না। এনাকে পেয়ে যেন স্বর্গ পেলাম হাতে। সোজা উনি নিয়ে আমাদেরকে যেইখানে লাগেজ পাওয়া যাবে সেই জায়গার কিছুটা আগে আমাদেরকে ছেড়ে দিয়ে বললো আপনারা এখান থেকে চলে যান। কি যে মজা লাগলো যে কি বলবো। এই গাড়িটাতে কিন্তু প্রথমবার চললাম আমি এয়ারপোর্টে, হেব্বি লেগেছে। তো চলুন এবারে আস্তে ধীরে করে আমরা লাগেজের ওখানে যাই। ছেলেটার মনে হয় একটু জ্বর এসছে, কারণ ওর গাটা খুব গরম লাগছিল। কিন্তু ঠিক আছে, বম্বে চলে এসেছি নিজের বাড়িতে, ডাক্তার গিয়ে দেখিয়ে নেব, ঠিক হয়ে যাবে। রাস্তায় ঘাটে কোথাও বেড়াতে গেলে যদি কারো শরীর খারাপ হয় তখন খুব টেনশন হয়। বাড়িতে চলে এসেছি, কোনো ব্যাপার না। এবারে এখানে এসে এখন দেখছি জ্বরটা নেই। বম্বে এয়ারপোর্টে নেবে যখন ফ্লাইটে ছিল তখন মনে হচ্ছিল একটু জ্বর আছে, মানে গাটা গরম ছিল। চলুন, গৌরব ওর খুব খিদে চলো পেয়ে খেয়ে গেছে, নেবে, চলো এখানে কারণ, বসো। আমরা সেই রাত্রে খেয়ে দিয়ে বেরিয়েছি বাড়ি থেকে। এয়ারপোর্টে সেরকম খাওয়ার সময় পাইনি, কারণ ওই ব্যাগের মধ্যে নারকোল ছিল বলে এয়ারপোর্টে এদিক ওদিক করতে হয়েছে। তো আমাদের সময় ওটাতেই পেরিয়ে গেছে। তো এর জন্য ফ্লাইটে উঠেও আমরা কিছু খাইনি, বিকজ আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। তো ওরা বললো এখানে ভালো রেস্টুরেন্ট আছে, ওখান থেকে কিছু খেয়ে তারপরে গাড়ি বুক করে গাড়িতে উঠে যাবো। বাড়ি যেতেও 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, কারণ কথাতেই আছে মুম্বাই ট্রাফিক। এখন তো পুরো মানে অফিস টাইম, এখন ট্রাফিক আমরা পাবোই। তো চলুন এবার ওদিকে দেখা যাক ভালো কোনো রেস্টুরেন্ট আছে কিনা। এই যে পেয়ে গেছি, দারুণ সুন্দর একটা রেস্টুরেন্ট। মানে এটা হচ্ছে মুম্বাইয়ের বেস্ট, মানে এটা হচ্ছে বাসটাকে এত সুন্দর করে রেস্টুরেন্টের ফরম্যাটে বানিয়েছে। এটা হচ্ছে এয়ারপোর্টের ভেতরেই জানেন। এখানেই বসছি, কিছু খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। আবার আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে, নতুন ভিডিও বা নতুন ব্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি।
ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা যদি আমাকে উৎসাহিত করেন তাহলে আমি আরও বেশি উৎসাহিত হব আর নতুন ভালো ভালো ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব। ধন্যবাদ।